হায় 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 হায়, এ কি অবস্থা করলো রে! হায় হায়, একেই তো আমার ছেলেটাকে খেয়েছে, তাতেও শান্তি হয়নি, এবার আমার সংসারের সমস্ত জিনিস খাচ্ছে। আমাকেও খেয়ে নে, রাক্ষসী মেয়ে ছেলে একটা। আমার লাগছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি মরে যাব। ভালো হবে, খুব ভালো হবে, মরে গেলে তো আরো বেশি ভালো হতো, আমার হাড় মাস জুড়াতো। বড় খিদে পেয়েছে, এই পান্তা ভাতটাই খেয়ে নি। লতিকা খিদের চোটে পান্তা ভাত খেতে থাকে, আর এমন সময় তার শাশুড়ি মা প্রবেশ করে। চোর চুরি করে খাচ্ছে, তোর সাহস তো কম না? এই বলে লতিকার শাশুড়ি মা লতিকাকে একটা জোরে ধাক্কা দেয়। লতিকা উল্টে পড়ে যায়। সে আঘাত পেয়ে চিৎকার করে ওঠে যন্ত্রণায়। তোর খুব সাহস বেড়েছে না? তুই কিনা চুরি করে খাবার খাচ্ছিস? চুরি করে কেন খাবো? নিজের ঘরের খাবার খেলে সেটাকে চুরি করে খাওয়া বলে নাকি? আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি মা, আমারও তো খিদে পায় নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। না খেয়ে মরতে পারিস না? মরলে তো আপদ বিদায় হয়। এমন সময় লতিকার ননদ পূর্ণিমা তার মায়ের কাছে আসে, আর তা দেখে অপর্ণা দেবী বলেন, কিরে মা, আয় আয়, কতদিন পরে এলি, আয় আয় ভেতরে আয়, তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হলো তোর? অপর্ণা দেবী পূর্ণিমাকে নিয়ে আদর করে ঘরে প্রবেশ করে। লতিকা সেখানে বসে কাঁদতে থাকে। প্রায় 1.5 বছর আগে রতন বিয়ে করে আনলো লতিকাকে। লতিকা গরিব ঘরের মেয়ে, তবে সে যথেষ্ট বুঝদার। সকালবেলা উঠেই ঘরের সমস্ত কাজ সে করে ফেলে। আচ্ছা বৌমা, তোমার বাবা তোমাকে কি দিয়ে পাঠিয়েছে বলো তো? বলেছিলাম কিছু টাকা পয়সা দিতে, বিয়ের চাপে আমি সেসব ভুলে গেছিলাম। টাকা পয়সা কিছু দিয়েছে? না মা, আমার বাবা কিচ্ছু দিতে পারেনি। কিরে রতন, এই মেয়েকে নিয়ে এলি? টাকা পয়সা, গয়নাগাটি, শাড়ি কিছুই তো আনেনি। ধর ধর, এই মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে কোনো লাভ হলো না রে রতন। আমার কি কম আছে মা যে ওকে ওর বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা আনতে হবে? বাবা রে বাবা, বিয়ে করার সাথে সাথে একেবারে বউয়ের হয়ে কথা বলছিস যে। লতিকা চুপ করে দাঁড়িয়ে থাকে। রতন কিছুক্ষণ পর কাজে চলে যেতেই তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে তার শাশুড়ি মা। এই মেয়ে, কালকে বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসবি, নয়তো তোর একদিন কি আমার একদিন। আর খবরদার, আমার ছেলেকে এই কথা বলবি না, তাহলে না। এই বলে লতিকা শাশুড়ি মা লতিকার চুলের মুঠিটা ধরে। লতিকা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। এরপর থেকেই আস্তে আস্তে শাশুড়ি মায়ের অত্যাচার বাড়তে থাকে। আমার বাবার অত টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে? জমি আছে, সেই জমি বেচে টাকা নিয়ে আসবি। দিন যায়, মাস যায়, অত্যাচার বাড়তে থাকে। লতিকাকে দিনে এক বেলাও ঠিক মতো খেতে দেয় না। বিয়ের ঠিক প্রায় 1.5 বছর পর ঘটে এক অঘটন। রতন জঙ্গলে কাঠ কাটতে যায়, আর ফিরে আসে না। সবাই বলে বাঘ নাকি তাকে গিলে খেয়েছে, আর সেই দিন থেকে লতিকার অবস্থা আরো খারাপ হয়। হায় 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 হায়, আমার কি হলো? এত বড় সর্বনাশ আমার হলো কি করে? হায় 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 হায়। শয়তান মুখপুরি, তুই আমার ছেলেটাকে খেলি! রাক্ষসী, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা বলছি। কোথায় যাব আমি? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। চলে যা এখান থেকে। লতিকাকে মারধর করে অপর্ণা দেবী ঘর থেকে বের করে দিচ্ছিল, এমন সময় সেখানে আসে জমিদার বাবু। আয় আয় আয়, কি করছেন আপনি? আপনার পুত্রবধূকে এই সময় আপনি ঘর থেকে বাইরে বার করে দিচ্ছেন? হ্যাঁ, এই অপয়া অলক্ষীটার জন্যই তো আমার ছেলেটা মারা গেল। ওকে বাঘে খেয়েছে, এতে আপনার বৌমার কি দোষ? তা আপনি জমিদার বাবু এইদিকে? আমি কদিন আগে আপনাদের বাড়িতে আসলাম, কিন্তু তারই মাঝে ঘটে গেল এই ঘটনা, তাই আর কি। যাই হোক, আসলে একটা ব্যাপার বলার ছিল। আরে বলুন, কি বলবেন বলুন, আসুন বসুন। আসলে আমি আমার ছেলের জন্য সুযোগ্য পুত্রবধূ খুঁজছিলাম। আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আর কি। এ তো আমার খুব খুশির খবর। আমার মেয়ের কপাল যে খুলে গেল, ভাগ্য খুলে গেল ওর। তবে আপনি যে অন্যায়টা করছেন নিজের পুত্রবধূর সাথে, সেটা দেখে আমার খারাপ লাগলো। আরে না, আর হবে না। আসলে নিজের ছেলেকে হারিয়ে, না জমিদার বাবু, আর কখনো এমন হবে না। জমিদার বাবু চলে যান।
অপর্ণা দেবী লতিকার দিকে এগিয়ে আসে। লতিকার চুলের মুঠি ধরে বলে, আজকে তো বেঁচে গেলি, নয়তো নয়তো তোর অবস্থা একেবারে শেষ করে দিতাম। ঘর থেকে বেরিয়ে আসে পূর্ণিমা। মা, আমাদের জমিদার বাবু খুবই ভালো মনের মানুষ। উনি যদি কোনো মতে জানতে পারেন বৌদির সাথে আমরা এরকম আচরণ করি, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন এই মেয়েটাকে একটু সহ্য করতে হবে। সেটা আমাকে বলতে হবে না। এই মুখ পড়ে চুপ করে থাকবি, নয়তো এই ঘর থেকে তোকে বাইরে বার করে দেব। এরপর থেকে অত্যাচার কমে ঠিকই, কিন্তু কয়েকবার তার বাবার বাড়ি থেকে টাকা আনার কথা বলা হয়। আমি আর যাবো না টাকা আনতে। আমার বাবা কোনো টাকা দিতে পারবে না। পারবি না মানে? তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? টাকা নিয়ে আসবি তবে এ বাড়িতে থাকতে পারবি, নয়তো তুই চলে যা এখান থেকে। টাকা এনে দাও বৌদি, আর তোমার টাকা দিয়ে আমি আমার বিয়ের সমস্ত কেনাকাটা করব। লতিকা প্রত্যেকবারই বাবার কাছে গিয়ে টাকা চায়, আর কম করে হলেও টাকা নিয়ে সে তার শাশুড়ি মায়ের হাতে তুলে দেয়। এইভাবে দিন যেতে থাকে। অবশেষে পূর্ণিমা বিয়ে করে চলে যায় শ্বশুর বাড়ি। তারপরেই লতিকার ওপরে অত্যাচার বাড়তে থাকে অপর্ণা দেবী। মাঝে মাঝে মনে হয় এই মেয়েটাকে ঘর থেকে বার করে দিই, তারপরে যখন ভাবি ঘরের কাজ কে করবে তখনই আটকে যাই। খেতে দেব না, এইভাবেই রেখে দেব। অত্যাচারিত হয়ে লতিকা ঘরের ভেতরে বসে কাঁদতে থাকে। সেদিন দুপুরবেলায় শাশুড়িকে না বলে খাবার খাওয়ায় লতিকার ওপর চিৎকার করতে থাকে অপর্ণা দেবী। আর এমন সময় তার মেয়ে পূর্ণিমা কাঁদতে কাঁদতে ঘরে আসে। কি হয়েছে রে মা, তোর কি হয়েছে? আমার আমার সর্বনাশ হয়েছে মা, আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে আমাকে বল, বল মা, কি হয়েছে? পূর্ণিমা অঝোর নয়নে কেঁদে চলেছে। জমিদার বাবু আমাকে বলেছে 1 লাখ টাকা নিয়ে যেতে, নয়তো তার ছেলের সাথে ঘর করতে পারবো না। হায় হায়, এ কি কথা! আমরা আমরা এত টাকা পাবো কোথায়? আর তাছাড়া জমিদার বাবুর এত বড় বাড়ি, ওনারা আমাদের সাথে এরকম অন্যায় করতে পারে না। তুই চল আমার সাথে। পূর্ণিমার অপর্ণা দেবী জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জমিদার বাবু সেখানে বসে খবরের কাগজ পড়ছিলেন। আরে তোমরা এখানে কি করছো? এসব আমি কি শুনছি জমিদার বাবু? এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? তা আমি জানি না তুমি কোথা থেকে টাকা পাবে। তুমি টাকা না আনলে আমি আমাদের পুত্রবধূকে ঘরে তুলব না। আর তাছাড়াও এটাই তো নিয়ম। না, এটা তো নিয়ম নয়। আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি যদি এরকম বলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কোথায় যাবে? 1 লাখ টাকা আগে আসবে, তারপর অন্য কথা। আমার মেয়েটার সংসার ভেঙে যাবে বাবু। তবু তো ভালো আপনার মেয়ের ওপর হাত তুলিনি, তার সাথে অন্যায় অত্যাচার করিনি, তাকে না খেতে দিয়ে রেখে দিইনি। এসব করা তো অন্যায় জমিদার বাবু। আপনি এত বড় মানুষ, আপনার এত এত ধন সম্পত্তি, আর তারপরও আপনি আমাদের মতো গরিবের কাছ থেকে টাকা চাইছেন। এটা তো উচিত নয়। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আপনার পুত্রবধূর সাথে কি করেন। আসলে ও তো একটা... চুপ, একদম চুপ। ওকে ওকে অপয়া বলবেন, তাই তো? ঠিক আছে, এই অপয়া মেয়েটাকে আমি আমার ঘরের পুত্রবধূ করব, আর আপনার মেয়েকে ত্যাগ করব। না না জমিদার বাবু, এটা করবেন না, এটা করবেন না জমিদার বাবু। মা, মা আমার সংসার ভেঙে যাবে। তুমি যা হোক করে আমার সংসারটাকে বাঁচাও মা, আমি এটা হতে দিতে চাই না। পূর্ণিমা জমিদার বাবুর পায়েই পড়ে যায়। বাবা, বাবা আমার কোনো দোষ নেই। ছোটবেলা থেকে মা যেভাবে আমাদের শিখিয়েছে আমরা সেভাবেই মানুষ হয়েছি। আমার সংসার ভেঙে দেবেন না, আমার স্বামীকে কেড়ে নেবেন না আমার কাছ থেকে। অপর্ণা দেবী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে মাথা নিচু করে বলেন, আমি বুঝতে পেরেছি আমার ভুল কোথায়। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু। তবে আমার কথাটা কিন্তু ওটাই থাকবে, আপনার পুত্রবধূকে আমি আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই। বাবা, বাবা আমার সাথে এমন অন্যায় করবেন না। আমি কারোর সাথে অন্যায় করব না। তা কি করে হয় জমিদার বাবু? জমিদার বাবু আস্তে আস্তে এগিয়ে যান লতিকার দিকে। মা লতিকা, তুমি আমার বড় ছেলের পুত্রবধূ হবে। আমার বড় ছেলে বড়ই শান্ত, সে বাইরে থাকতো, সে বিয়ে করতে চায়নি, কিন্তু পূর্ণিমার বিয়েতে তোমাকে দেখে তার ভারী পছন্দ হয়েছে। তুমি আমার ঘরের বড় বৌমা হবে।
আপনি আমার গুরুজন, কিন্তু এটা কি করে সম্ভব বাবু? অপর্ণা দেবী প্রথমে অবাক হন, তারপরে তার মুখে হাসি ফুটে ওঠে। উনি এগিয়ে এসে বলেন, হ্যাঁ রে মা, তুই রাজি হয়ে যা। যে ভালোবাসা আদর যত্ন তুই আমার কাছে পাসনি, সেই ভালোবাসা আদর যত্নই জমিদার বাড়িতে পাবি। আমি খুব ভাগ্যবতী, আমার দুই মেয়ের এক বাড়িতে বিয়ে হবে। তাহলে আবার প্রস্তুতি হোক নতুন বিবাহের।